শত শত তারার মেলা দেখানো মানুষটার নিমিষেই তুলির কল্পনার আকাশটাকে ঢেকে দিল মেঘে। ফ্লোরে বসে বিছানায় হেলান দিয়ে বসে আছে তুলি। দু চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে অবাধ্য জল। এলোমেলো হয়ে আছে শরীরের কাপড়টা। চুলগুলোও কেমন ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে। আজ তুলি নিজেকে হারিয়ে ফেলেছে। নিজের অস্তিত্বে যেই মানুষটাকে মিশিয়ে নিয়েছিল সেই মানুষটাই বিলীন করে দিল তুলির অস্তিত্ব। কোনো প্রতিক্রিয়া নেই তুলির। পাথর হয়ে পড়ে আছে মেঝেতে। ভেতরটা কাঁদছে চিৎকার করে, অথচ সেই কান্নার কোনো আওয়াজ নেই। কি অবলীলায় শব্দবিহীন হু হু করে কেঁদে উঠছে মনটা। গভীর চিন্তায় মগ্ন তুলি। তাচ্ছিল্যের হাসি পাচ্ছে তার নিজের 17 বছরের জীবনটাকে নিয়ে। প্রত্যেকটা মানুষ তার হৃদয় ভঙ্গ করতে যেন সর্বদাই প্রস্তুত থাকে। ভালোবাসা কি এতটাই বাজে নেশা? কেন এই নেশায় ডুব দিয়ে তুলি ভেঙে পড়েছে বারবার? কেন তুলির যন্ত্রণা হচ্ছে বুকের ঠিক মাঝখানটায়? কেন মরে যেতে ইচ্ছা করছে তার? সে তো বিশ্বাস করেছিল, ভালোবেসেছিল। তবে কেন আদ্র এত যত্ন করে ভালোবাসা শিখিয়ে কঠোরভাবে ভেঙে দিল? এত নিখুঁত অভিনয় হয়? এত যত্নে গড়া মায়া জড়ানো তীব্র ভালোবাসা কখনো অভিনয় হতে পারে? প্রশ্নগুলো মনে আঁকড়ে ধরেই ঢুকরে কেঁদে উঠল তুলি। এতক্ষণের চেপে রাখা কান্নাগুলো মুক্তি পেল। উচ্চ শব্দে তুলির চিৎকার প্রতিধ্বনিত হতে লাগলো চার দেয়ালের মাঝে। ভালোবাসা এত যন্ত্রণা আদ্র, আগে কেন জানলাম না আমি? তবে তো আমি আমার মনটাকে বেঁধে রাখতাম, কখনো আপনার নিকট সঁপে দিতাম না। কেন এই অসহনশীল যন্ত্রণা আমার ভাগ্যে ঢেলে দিলেন আদ্র? কোথায় আপনি? আমায় ডুবিয়ে হারিয়ে গেলেন। সারাটা জীবন এই যন্ত্রণা যে আমায় কুড়ে কুড়ে খাবে আদ্র। আমি পারছি না, আমার পক্ষে যে সহ্য করা সম্ভব না। কি করব আমি? কি করবে একটু বলে দেন প্লিজ। যেদিন থেকে আপনার ভালোবাসায় জড়িয়েছি প্রতিটা মুহূর্ত ভয়ে ভয়ে কাটতো আমার। মনে হতো এই বুঝি আমার আদ্রকে কেড়ে নিবে কেউ। অথচ আমার ভয় পাওয়া তো নিছক ছিল। আপনি তো কখনো আমার ছিলেন না আদ্র, কখনো আমার ছিলেন না। আপনি তো অন্য কারো। পাপ করেছি আমি, অন্য কারো স্বামীকে কেড়ে নিতে চেয়েছি। তুলির আত্মচিৎকার সারা ঘরময় ভেসে বেড়াচ্ছে। আবেগে মনে দুবার বেদনার সম্মুখীন হয়েছে মেয়েটা। একজনকে বিশ্বাস করে এবং অপরজনকে নিজের অস্তিত্বে মিশিয়ে কষ্টগুলো সময় বেঁধে বাড়তেই লাগলো। সেই সাথে বেড়ে গেল কান্নার বেগ। এই বয়সে এত ধাক্কা কিভাবেই সইবে মেয়েটা? কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল আলতার মতো টুকটুকে লাল হয়ে আছে। যেই চোখে কল্পনায় কিছু সময় আগেও ফুটে উঠেছিল লজ্জার ছাপ। বউ সেজে আদ্রর জন্য অপেক্ষা করার মুহূর্ত ডাগর ডাগর সেই আঁখি দুটোতে সময়ের সাথে কত কিছু বদলে যায়। কেউ কষ্ট কাটিয়ে সুখের আভাস পায়, তো কেউ হারানোর যন্ত্রণায় ছটফট করে সারাক্ষণ। হাতের নীল কাচের চুড়িগুলোর দিকে তাকিয়ে হাহাকার করে উঠল তুলির বুকটা। চুড়িগুলোও যে আদ্রর কিনে দেওয়া। নিমিষেই মনের মধ্যে জমে থাকা কষ্ট অভিমানে পরিণত হলো। রাগে কষ্টে অভিমানে হাতটা আঁচড়াতে লাগলো ফ্লোরে। রিমঝিম আওয়াজ তুলে একের পর এক ভাঙতে লাগলো চুড়িগুলো। সাদা ফ্লোরে গড়িয়ে যেতে দেখা গেল লাল তরল রক্ত। কাচের টুকরো গেঁথে গেছে তুলির কোমল হাতে। দাঁতে দাঁত চেপে সহ্য করে নিচ্ছে মেয়েটা। এই ব্যথা যে তাকে ব্যথিত করতে পারছে না। সামান্য ব্যথাটুকু কিভাবে ভাঙবে তুলিকে? সে তো পুড়ে যাচ্ছে প্রণয়ের দহনে। একসময় রক্ত দেখেও চিৎকার করা মেয়েটা নেতিয়ে পড়েছে কষ্টের ভারে। ইনসি তার রুমে পায়চারি করছে চিন্তিত হয়ে। খুব কান্নাও পাচ্ছে তার। তুলিকে রুমে নিয়ে যাওয়ার পর শরীর খারাপ লাগছে বলে রেস্ট নিবে জানালো। তাই ইনসিতা ও সামিরা চলে এসেছে। কিন্তু ইনসিতার কিছুই ভালো ঠেকছে না। দুশ্চিন্তা হচ্ছে তুলির জন্য। আমরিন গিয়ে ডেকেছিল অনেকবার, কিন্তু তুলি দরজা মেলেনি। অজানা ভয়ে চোখ মুখ শুকিয়ে এলো আমরিনের। ভুলেও নিচে গিয়ে জানানো যাবে না কোনো কিছু, তাই তড়িঘড়ি করে ফোন দিয়ে আদ্রকে জানালো। মিনিট 10 অতিবাহিত হয়ে গেছে। আমরিন উপর থেকে সদর দরজার দিকে তাকাতেই দেখলো আদ্র ঢুকছে হুড়মুড়িয়ে। 25 মিনিটের রাস্তা 10 মিনিটেই পার করে চলে এসেছে। অস্থির ভাব স্পষ্ট। সবাই ডাকলেন অথচ ফিরেও তাকাচ্ছেন আদ্র। আদ্রর বাবার রাদিফ সাহেব রেগে গেলেন প্রচণ্ড। আদ্র সবসময় ওনার কথার অবাধ্য হন, তা আজ নতুন নয়। সায়রা বেগম সামলে নিলেন কোনো মতে। ছেলের পিছু পিছু ছুটে চললেন তিনিও। ভাইয়ের দিকে এগিয়ে গেল আমরিন। একদমে বলল, তুলি কোনো সাড়া দিচ্ছে না ভাইয়া, আমি অনেকবার ডেকেছি। ভেতর থেকে দরজা লক করা। নিজেকে সামলে নিয়ে রুমে গেল আদ্র। সায়রা বেগম মেয়ের কথায় বুঝতে পারছেন খারাপ কিছু ঘটেছে। যেতে নিলে আমরিন আটকে দিল মাকে। তুমি যেও না আম্মু। তুলির কি হয়েছে আমরিন? কথাটা চিন্তিত কণ্ঠে বলল। একটু শরীর খারাপ, তুমি ইনশিতা আপুকে নিয়ে নিচে যাও, ভাইয়া ঠিক সামলে নিবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইনশিতাকে নিয়ে নিচে চলে গেলেন সায়রা বেগম। আমরিনও নিজেকে স্বাভাবিক করে সামিরার সাথে নিচে চলে আসলো। বারান্দার টপকে তুলির রুমে আসলো আদ্র। মেঝেতে তরল রক্ত চাক্ষুষ হতেই আদ্রর চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো সাথে সাথেই। অগ্নিবর্ষণ হতে লাগলো দু চোখ থেকে। কপালের রগগুলো ফুলে গেছে। রাগে থরথর করে কাঁপতে লাগলো পুরো শরীর। চোখের পলকে যন্ত্রণাগুলো হৃৎপিণ্ডে ছুরি কাঁপতে লাগলো। হাত দুটো মুষ্টিবদ্ধ করে দু হাঁটু গেড়ে বসলো তুলির সম্মুখে। কারো আভাস পেতেই মেঝে থেকে অশ্রুসিক্ত চোখ সরিয়ে উপরের দিকে তাকালো তুলি। প্রচন্ড জোরে ধূপ করে উঠলো তুলির বুকটা। আদ্রর রক্তিম চোখে পানি টলমল করছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্র তার দিকে। তুলির কষ্ট যেন হু হু করে আরো বেড়ে গেল। কিছু বলতে চেয়েও অভিমানে আটকে যাচ্ছে সব কথা। হাতে আদ্রর স্পর্শ পেতেই জ্বলে উঠল হাতটা। নীলবর্ণের চোখের রক্তিমা আভা, চোয়াল শখ, কপালের রগ ফুলে আছে। তবুও সবকিছু উপেক্ষা করে আদ্র ব্যস্ত হয়ে পড়ল তুলির হাতে গেঁথে যাওয়া কাজগুলো খুলতে। কোনো ব্যথাই উপলব্ধি করতে পারছে না তুলি।
অযাচিত নয়নে আদ্রর দিকে তাকিয়ে। চোখ থেকে ঝরে পড়ছে পানি। এত রাগ আদ্রর চোখে মুখে, অথচ তুলির কেয়ার করতে মগ্ন সে। তুলির মন বলছে আদ্রর এই রাগ, চোখে টলমল করা পানি, তীব্র কষ্ট ও যন্ত্রণার ক্লেশ ছড়িয়ে ছিটিয়ে আছে আদ্রর বুকে। এতটুকু ভালোবাসা পেয়ে যেন তুলির অভিমান গলে যাচ্ছে। ইচ্ছা করছে আদ্রর বুকে ঝাঁপিয়ে পড়তে, আদ্রর বুক ভিজিয়ে সব কষ্ট মুক্ত করে দিতে। কিন্তু তুলির যে আর সেই অধিকার নেই। ইনশিতার বলা কথাটা কানে এসে বাজতে লাগলো। প্রচন্ড ক্ষোভে হাতটা টেনে ছাড়িয়ে নিল আদ্রর হাত থেকে। ঢুলতে ঢুলতে উঠে দাঁড়াতেই ছিটকে পড়লো আদ্রর বুকে। এক হাতে আগলে নিল আদ্র, অন্য হাত দিয়ে গালে হাত রাখলো। শরীরের অবশিষ্ট শক্তি দিয়ে আদ্রর বুকে হাত দিয়ে ঠেলতে লাগলো তুলি। গলায় জোর দিয়ে চিৎকার করে বলে উঠল, হাউ ডিয়ার ইউ! কোন সাহসে আপনি আমায় স্পর্শ করেছেন? আপনার অপবিত্র হাত দিয়ে আমায় স্পর্শ করবেন না। লজ্জা করে না স্ত্রী থাকা সত্ত্বেও অন্য একটা মেয়েকে এভাবে স্পর্শ করতে? চরিত্রহীন একটা। কথাগুলো কর্ণধার হতেই থপ করে বিছানায় ফেলে দিল আদ্র তুলিকে। কোমরে ব্যথা পেয়ে কুকড়ে উঠল তুলি। শব্দ করে কেঁদে উঠল ভীষণ জোরে। মাথার চুলগুলো টেনে মাথা নিচু করে বসে পড়ল আদ্র। চোখ থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে ফ্লোরে। নিজেকে স্বাভাবিক রাখতে চেয়েও পারছে না। তুলির মুখের বিষাক্ত বাক্যটা শুনে রাগের মাত্রা বেড়ে গেল চরচর করে। তুলির কান্নার আওয়াজ অস্বাভাবিক করে তুলেছে তাকে। পাশের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে ড্রেসিং করতে লাগলো তুলির হাতে। তুলি এখনো চোখ বুজে কেঁদেই যাচ্ছে। কেন অন্য কারো স্বামী হয়েও আদ্রতার এত কেয়ার করছে? হাতটা ব্যান্ডেজ করে দিয়ে অন্য হাতে টেনে তুলল তুলিকে। ঝাপসা দৃষ্টিতে আদ্রর দিকে চাইল তুলি। আদ্রর ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। ভালোবাসি বললেই কি ভালোবাসা যায়? তুইও পারিসনি। কারোর মুখের কথায় তুই আমায় চরিত্রহীন উপাধি দিয়ে দিলি। কি বলেছিলি সিলেটে? আমার উপর তোর অটুট বিশ্বাস, তাই না? এই তোর বিশ্বাস? কথাগুলো বলে মৃদু হাসল আদ্র। সেই হাসির পিছনে লুকিয়ে আছে অজস্র বেদনা, তীব্র আঘাত। তুলি নিশ্চুপ। রাগের স্বরে চিৎকার করে উঠল আদ্র, তুই কি আদৌ অনুভব করতে পেরেছিলি আমার ভালোবাসা? যদি অনুভব করতে পারতি তাহলে বুঝতে পারতি তোকে ছাড়া কতগুলো কষ্টের প্রহর কাটিয়েছি আমি। তোকে নিজের কাছে আনার জন্য ওয়াদাবদ্ধ হয়েছি নিজের বাবা মায়ের কাছে। একটুখানি বিশ্বাস রেখে আমাকে জিজ্ঞেস করতে পারতি না? বিশ্বাস করলি অন্য কারো কথায়। কান খুলে শুনে রাখ, আমি বিবাহিত না। নিজের সবটুকু দিয়ে তোকে ভালোবেসেছি তুলি, তার বদলে এই প্রতিদান দিলি তুই। কি বলেছিস আমি ক্যারেক্টারলেস? আজ তোকে বোঝাবো চরিত্রহীন কাকে বলে। কথাটা বলেই তুলির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল আদ্র। চুলের পেছনে হাত গলিয়ে শক্ত করে চেপে ধরল নিজের সাথে। এতক্ষণের জমানো রাগ ঝাড়তে লাগলো ঠোঁটের উপর। আদ্রর ঘাড়ে খামচে ধরে কেঁদে দিল তুলি। ঠোঁট ছেড়ে দিয়ে গলায় সজোরে কামড় বসালো আদ্র। তুলির মাথাটা বুক চেপে ধরে বেজা কণ্ঠে বলে উঠল, তোমার জন্য নিজেকে শেষ করে দিতে রাজি আছি তুলি। তাহলে তুমি কিভাবে আমার ভালোবাসাটা অবিশ্বাস করলে? আমার খুব কষ্ট হচ্ছে। তোমার রক্তগুলো দেখে জীবনের প্রথম হৃদয়টা কেঁপে উঠেছে আমার। কত রক্ত দেখি প্রতিদিন, এমন কষ্ট তো কোনোদিন হয়নি আমার। তোমার কিভাবে সাহস হলো রক্ত ঝরানোর? তোমাকে খুন করে নিজে মরে যেতে ইচ্ছা করছে। আমার এত বছরের ভালোবাসাকে এক নিমেষেই বিষিয়ে দিলে তুমি। আমি কখনো ক্ষমা করব না তোমাকে, কখনো না। নীরবে কেঁদে যাচ্ছে তুলি। উপলব্ধি করতে পারছে আদ্রর কষ্ট। ভুল করে ফেলেছে। আদ্রর ভালোবাসা অনুভব করতে অক্ষম সে। একটুখানি বিশ্বাস রেখে আদ্রর কাছ থেকে সত্যিটা জানতে চাইতে তো পারত। সব অভিমান নিঃশেষ হয়ে গেল তুলির। আদ্রকে আঁকড়ে ধরতেই টেনে বুক থেকে সরিয়ে দিল। সাদা শার্টে লেপ্টে আছে তুলির রক্ত। মেঝেদের রক্তগুলোর দিকে চোখ পড়তেই দু চোখ বন্ধ করে নিল আদ্র। হাত মুঠো করে বলে উঠল, তুই আমার ভালোবাসার না ঘৃণার যোগ্য। আজ থেকে তুই শুধু আমার ঘৃণাটাই অনুভব করবি। বিছানা থেকে উঠল তুলি। আদ্রর কাছে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার ভুল হয়ে গেছে আদ্র। এক সেকেন্ডের জন্য মনে হয়েছিল আমাকে কেউ শ্বাসরুদ্ধ করে মেরে ফেলছে। ইনশিত আপুর কথাটা আমার স্বাভাবিক থাকতে দেয়নি আদ্র। আপনাকে হারানোর ব্যথাটা আমি সহ্য করতে পারিনি। মনে হয়েছে আপনি বোধহয় আমায় ঠকিয়েছেন। কথাটা শুনে পাশের দেওয়ালে লাগাতার ঘুষি মারতে লাগলো আদ্র। আজ যদি নিজের রাগ দমাতে না পারে তবে হয়তো সত্যি সত্যিই খুন করে বসবে তুলিকে। এত ভালোবাসা দিয়েও আজ আঘাত পেতে হচ্ছে তার। বিরহ পাওয়ার জন্য তো সে এতগুলো বছর অপেক্ষা করেনি। নিজেকে সংযত রেখে অপেক্ষা করেছে তুলি বড় হওয়ার। তবুও তুলি তাকে অবিশ্বাস করে নিজের ক্ষতি করলো। আতকে উঠল তুলি। দৌড়ে গিয়ে থামাতে চেয়েও থামাতে পারছে না আদ্রকে। কাঁদতে কাঁদতে বসে পড়লো আদ্রর পা জড়িয়ে। নরম স্বরে বলে উঠল, আমি আর কখনো আপনাকে অবিশ্বাস করব না আদ্র। কোনোদিনও আর নিজের ক্ষতি করার চেষ্টা করব না। আদ্রর হাত থেকে রক্ত ঝরছে। তুলির দিকে এক পলক চেয়ে এক হাত ধরে উঠিয়ে টেনে নিয়ে যেতে লাগলো নিচে। তুলিকে টেনে নিচে নিয়ে আসলো আদ্র। সামিরার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলো। সবাই বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে। সবার দৃষ্টি গেল আদ্রর হাতের মুঠোয় থাকা তুলির হাতের দিকে। ছ্যাদ করে উঠল সামিরার বুকটা। পানিতে ভরে এলো আঁখি দুটো। ছেলের হাত থেকে রক্ত ঝরছে দেখে আঁতকে উঠলেন সায়রা বেগম। দৌড়ে ছেলের কাছে আসতেই আদ্র হাতের ইশারায় থেমে গেলেন তিনি বুঝতে পারছেন আজ এখানে প্রলয় হবে। স্বামীর দিকে অসহায় চোখে চাইলেন। রাদিফ সাহেব রেগে আছেন, প্রচন্ড রেগে গেছেন আদ্রর কাণ্ডে। আদ্রর বড় চাচা তীক্ষ্ণ নজরে তাকিয়ে রইলেন। রাদিফ সাহেব রাগের স্বরে ধমকে উঠলেন, এসব কি হচ্ছে আদ্র? তুমি তুলির হাত ধরে রেখেছো কেন? ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ব্যথা পাচ্ছে। ছাড়ো ওকে। ইনশিতা, আমরিন, রনক সবাই অবাক চোখে চেয়ে আছে আদ্রর দিকে। কেউই আদ্রর ভাবভঙ্গি বুঝতে সক্ষম হচ্ছে না।
তুলির হাতে ব্যান্ডেজ দেখে আমরিনের বুঝতে বাকি রইল না তুলি কোনো পাগলামি করেছে যার কারণে তার ভাই এতটা হাইপার হয়ে উঠেছে। আমরিন বয়সে ছোট হলেও তার মাঝে বেশ ম্যাচুরিটি লক্ষ্য করা যায়। কোনো কিছু বলা বা করার আগে ভেবেচিন্তে করে, সহজেই কোনো কিছুতে পা বাড়ায় না। বাচ্চামোর স্বভাবও তার মাঝে নেই। তুলির হাতটা দেখে কষ্টের জড়ো হলো মনে। মেয়েটা কয়েকদিনে কেড়ে নিয়েছে আমরিনের মনটাও। বেস্ট ফ্রেন্ড কম, বোন বলে আখ্যায়িত করে আমরিন। সূক্ষ্ম একটা উত্তপ্ত শ্বাস ছেড়ে আদ্রর দিকে মনোযোগ দিল। আদ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাদীপ সাহেবের দিকে। ওনার কথাটা কর্ণপাত হতেই তাচ্ছিল্য স্বরে বলে উঠল, আপনি এই মেয়েটার সামান্য ব্যথাটুকু অনুভব করতে পারছেন, অথচ আমি যে বছর ধরে আগুনে পুড়েছি সেটা পরিলক্ষিত হয়নি আপনার। আমার বুকের তীব্র ব্যথা কখনো বুঝতে চেষ্টা করেছেন বাবা হিসেবে? ছেলের আর্তনাদ বুঝার ক্ষমতা আছে আপনার, থাকলে এত কঠিন হতে পারতেন না আপনি। আপনার পায়ে পড়ে কেঁদেছিলাম সেদিন, কিন্তু আপনি তুলিকে আনার বদলে জুড়ে দিয়েছিলেন শর্ত। এই বাড়িতে ওকে নিয়ে তো আসলেন, অথচ দেওয়াল তুলে দিলেন ওর আর আমার মাঝে। রাদীপ সাহেবের ভেতরটা কেঁপে উঠল ছেলের কথা শুনে। তবুও তেজি স্বরে বলে উঠলেন, একটু বেশি হচ্ছে আদ্র, এখন তুমি কেন বাড়াবাড়ি করছো? তুমি কিন্তু কথা দিয়েছো বিয়েটা তুমি করবে, সো এখন এসব বাদ দাও, সিন ক্রিয়েট করা বন্ধ করো। তুলি এতক্ষণ চুপ করে সব শুনছিল, বুঝতে পারছে তার জন্য বাবা ছেলের মাঝে ঝামেলা বেঁধে যাচ্ছে। তাই আর চুপ না থেকে মাথা তুলে আদ্রর দিকে তাকালো। কাপা কাপা কণ্ঠে বলল, ঝামেলা বাঁধাবেন না আদ্র, স্টপ। জোরে ধমকে উঠল আদ্র। ভরকে গেল সবাই উচ্চ ধমকে। আদ্রর রাগ সম্পর্কে সবারই কম বেশ ধারণা আছে। তুলির শরীরের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেল ভয়ে, কাঁপতে লাগলো থরথর করে। তুলিকে সোফায় বসিয়ে দিল আদ্র। সামনের টেবিল থেকে এক গ্লাস পানি এগিয়ে দিল তুলির দিকে। ভয়ে শরীর এত কাঁপছে যে গ্লাসটা পর্যন্ত ধরতে পারছে না মেয়েটা। তুলির পাশে বসে যত্ন করে পানিটা খাইয়ে দিল আদ্র। সবাই ফেলফাল নয়নে চেয়ে রইল। এত সিরিয়াস মোমেন্টেও আদ্র তুলির জন্য শান্ত হয়ে গেছে। সবাইকে উপেক্ষা করে তুলির কেয়ার করতে ব্যস্ত হয়ে পড়েছে। কে কে উপস্থিত আছে তাতে যেন আদ্রর কোনো ভ্রুক্ষেপ নেই। তার কাছে যেন তুলি প্রথম প্রায়োরিটি। গ্লাসটা টেবিলে রেখে নিজের পকেট থেকে রুমাল বের করে তুলির কপালের ঘামগুলো মুছে দিল আদ্র। ভয়ে থরথর করে ঘামছে মেয়েটা। আদ্র গালে হাত রাখতেই লজ্জায় নুয়ে গেল, সাথে সাথে শীতল হয়ে গেল আদ্রর বুকটা। এই মেয়েটার লজ্জামাখা মুখ আদ্রর রাগ কমানোর টনিক। হাতটা সরিয়ে কোমল স্বরে বলল, বড়দের মাঝে আর কথা বলবে না তুলি, বাবা আর আমাকে কথা বলতে দাও। বাধা প্রদান করা আমার একদম পছন্দ নয়, আর তোমার জন্য কোনো ঝামেলা বাঁধেনি। বাবা তোমাকে খুব পছন্দ করেন, ওনার সব প্রবলেম তো আমাকে নিয়ে। আমাকে খুব একটা পছন্দ করেন না তিনি। ওনার কথা মোতাবেক আমি ছোট থেকে ওনার অবাধ্য। রিল্যাক্স থাকো, এত ভয় পাচ্ছ কেন? আই এম সরি উচ্চস্বরে ধমক দেওয়ার জন্য। আবারও নরম স্বরে কথাটা বলল আদ্র। মনের মধ্যে ভালো লাগা ছেয়ে গেল তুলির। প্রকাশ না করতেই আদ্র সবসময় তার মনের কথা বুঝে যায়। এমন একরোখার রাগী মানুষ এত সুন্দর করে ভালোবাসতে পারে। তুলির নিজেকে এই মুহূর্তে প্রেসের মনে হচ্ছে, যার আদ্রর মতো বেস্ট একজন ডাক্তার সাহেব আছে। কথাগুলো শেষ করে রাদীপ সাহেবের সামনে এসে দাঁড়ালো আদ্র। রাদীপ সাহেব গম্ভীর মুখে আদ্রর দিকে চেয়ে আছেন। হালকা হাসলো আদ্র। দৃষ্টি স্থির রেখে বলতে শুরু করলো, আমি তো সিন ক্রিয়েট করেছি, আর আপনি বাবার অধিকার পেয়ে আমার জীবনটা শেষ করে দিচ্ছেন। আমি তুলিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি জানা সত্ত্বেও আপনি আমায় বাধ্য করেছেন অন্য কাউকে বিয়ে করতে। আসলে আপনি বললে ভুল হবে, করেছে তো আপনার ভাই। আদ্রর কথা শুনে রাদীপ সাহেবের বড় ভাইয়ের দিকে ফিরে তাকালো সবাই। কারো মাথায় কিছু ঢুকছে না। সামিরার চোখের পাপড়ি পানিতে ভিজে যাচ্ছে বারবার। আদ্রর মুখে তুলিকে ভালোবাসার কথা শুনে আর্তনাদ করে উঠল ভিতরটা। আদ্র ইনশিতার মাথায় হাত রাখলো। ভাইয়ের উপর বিশ্বাস আছে তোর? আমি তোর খারাপ চাইতে পারি কখনো? ভাইকে জড়িয়ে ধরলো ইনশিতা। কিছু না বুঝতে পারলেও আলতো হেসে বলল, কখনো না। আমরিন ও আমার কাছে তুমি শুধু একজন বড় ভাই না, আমাদের ভালোবাসার আরেক নাম তুমি ভাইয়া। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আদ্র। অনেক সহ্য করেছে, আর থাকতে পারবে না অশান্তিরই বেড়া জালে। বোনের জন্য চিন্তিত ছিল, তাও যেন অনেকাংশে দূর হয়ে গেল। গত একটা বছর ধরে চিন্তাটা কুড়ে কুড়ে খাচ্ছিল তাকে। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা রনকের দিকে তাকিয়ে বলল, আমি জানি তুই ইনশিতাকে অনেক ভালোবাসিস। ভালোবাসার মানুষটার পাশাপাশি পরিবার ইম্পর্টেন্ট, কিন্তু তুই কি এটা জানিস তোর বাবা আমার ও সামিরার বিয়ের শর্ত রেখে তোর ও ইনশিতার বিয়ের জন্য রাজি হয়েছে? আমার বাবাকে বলা হয়েছে সামিরাকে আমি বিয়ে না করলে কখনো ইনশিতাকে তোদের বাড়ির বউ করে নিবে না। বিস্ময়ে থ মেরে রইল রনক। সায়রা বেগম, রাদীপ সাহেব ও ওনার বড় ভাই বাদে সবাই রীতিমতো চমকে আছে। আদ্রর থেকে চোখ ফিরিয়ে সামিরা ও রনক তাদের বাবার দিকে তাকালো এক নজর। বিস্ময় কাটিয়ে সামিরা বলে উঠল, এসব সত্যি বাবা? অপরাধীদের মতো মাথায় নিচু করে ফেললেন জুনায়েদ সাহেব। হ্যাঁ, তুই আদ্রকে ছোট থেকেই পছন্দ করিস, বয়সের সাথে ভালোবেসে ফেলেছিস সেটা জানতে পেরে আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু 2 বছর আগে যখন আদ্র তোর ভালোবাসা ফিরিয়ে দিয়েছিল আর তুই অস্ত্র ঝরিয়ে আমার কাছে আদ্রকে চেয়েছিলি, তখন বাবা হিসেবে নিজেকে ব্যর্থ মনে হচ্ছিল। রাদীফের কাছে সরাসরি তোর ও আদ্রর বিয়ের প্রস্তাব দেওয়াতে ফিরিয়ে দিয়েছিলেন আদ্র। অবশেষে রনক ও ইনশিতার সম্পর্ক জানতে পেরে আবারও প্রস্তাব দিলাম যে আদ্র তোকে বিয়ে করলেই আমি ইনশিতাকে রনকের বউ করব। মাথা নত করে এক নাগারে কথাগুলো বলে নিঃশ্বাস ছাড়লেন তিনি। সামিরার চোখ থেকে জল গড়িয়ে পড়ল মুহূর্তেই। অশ্রুকণা মুছে আদ্রর দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি আদ্র, তাই বলে জোর করে চাই না কখনো।
জোর করে তোমাকে স্বামী তো বানাতে পারবো, কিন্তু কখনো তোমার ভালোবাসাটুকু পাবো না। বাবাকে ক্ষমা করে দিও। আমি বা রনক ভাইয়া কেউই জানতাম না এসব। ইনশিতা আমারই ভাবি হবে। রনকও সম্মতি জানালো সামিরার সাথে। তুলি চমকিত নয়নে চেয়ে রইল। সামিরা নিজের ভালোবাসা ত্যাগ করে দিচ্ছে। কতটা ভালোবাসলে এমনটা করা যায়? সামিরাকে দেখে তুলি ভাবতেই পারেনি ওর মনটা এত সুন্দর। ইনশিতা তুলির কাছে এসে বসে হাতটা ধরলো। আমায় ক্ষমা করে দে তুলি, আমার জন্য তুই কষ্ট পেয়েছিস। আমি জানতাম না ভাইয়া তোকে ভালোবাসে। তুমি ক্ষমা চাইছো কেন আপু? তোমার কোনো দোষ নেই। এতদিনের সব অবসাদ দূর হয়ে গেল আদ্রর। কথা না বাড়িয়ে তুলির কাছে গিয়ে বসলো। এখন আর কোনো দুশ্চিন্তা নেই। ভাই হিসেবে বোনের জন্য ঠেকে গিয়েছিল, কিন্তু সামিরাকে কখনো বিয়ে করতো না সে। মনটা হুট করে বলল, কোনো শর্তই আমি মানতাম না, কারণ আমার জীবনের প্রথম শর্তই যে আমার তুলা। মুচকি হেসে মুগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি বিহীন শূন্য আমি আমার জীবন সঙ্গিনী হবে তুলা? প্রচুর পরিমাণে জড়তা সংকোচ ঘিরে ধরলো তুলিকে। মনের কোণে উদয় হলো আবারও সুখের ঝলক। মুছে গেল সব অভিমান। বহু কষ্টে মাথা তুলে আদ্রর বাবার দিকে চাইলো। সবার চোখে মুখে জানার আগ্রহ। একটু হেসে মাথা উপর থেকে নিচে করলো তুলি। সাথে সাথেই কানে ভেসে এলো কড়া তালির শব্দ। নিজের পকেট থেকে একটা আন্টির বক্স বের করলো আদ্র। আজ সকালে কিনেছিল আন্টিটা। ইচ্ছা ছিল তুলিকে সারপ্রাইজ দিবে আর সবকিছু ঠিক করে নিবে, কিন্তু এভাবে কিছু ঠিক করতে চায়নি সে। তবুও হয়ে গেল। পরিবারের কাউকেই কষ্ট দেওয়ার উদ্দেশ্য ছিল না তার, কিন্তু তুলির অবস্থা দেখে নিরুপায় ছিল সে। সামিরা ও রনকের কাছে ছোট করতে চায়নি ওদের বাবাকে। রিংটা তুলির আঙুলে পড়াতেই হিমশীতল বাতাস বয়ে গেল তুলির পুরো দেহ জুড়ে। ভালোবাসার পরিণতির প্রথম ধাপ। তুলির চোখ ভরে এলো। এই বুঝি আরেকটু সুখ পেলেই আষাঢ়ে বর্ষণ হবে দু চোখ থেকে। সবার মুখে ফুটে উঠল হাসি। সামিরার ঠোঁটের কোনায় হাসি লেগে থাকলেও চোখে জমে আছে জল। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যার প্রহর অতিবাহিত হওয়ার পথে। ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে আদ্র। ব্যস্ত ভঙ্গিতে কিছু একটা ভেবে চলেছে। ইনশিতার বিয়ের ডেট ঠিক হয়েছে সামনের মাসের 2 তারিখে। বড় চাচা ক্ষমা চেয়েছেন অনেকবার, তবুও কিছু ভালো ঠেকছে না আদ্রর। সামিরার ব্যবহার আজ তাকে ভীষণ অবাক করেছে। মনে বাসা বেঁধেছে সন্দেহ। যেই মেয়ে সারাক্ষণ মেসেজ কল দিয়ে জ্বালাতন করত, বারবার ভালোবাসার দাবি নিয়ে উপস্থিত হতো, তার এত সহজে মেনে নেওয়াটা স্বাভাবিক লাগছে না আদ্রর কাছে। রনকের সাথে ভালো করে কথা বলাটা জরুরি। বোনের জীবনটাকে অবহেলায় নেওয়া যাবে না কোনো ক্রমেই। তুলিকে নিজের হবু স্ত্রী বানিয়ে তৃপ্তির শ্বাস ফেললেও বাবার সাথে এই প্রথম উচ্চস্বরে কথা বলে খারাপ লাগছে অনেক। আদ্র নিজেই মাঝে মাঝে ভীষণ চমকে যায় একটা পিচ্চি মেয়ের জন্য কতটা ডেসপারেট হচ্ছে দিন দিন। সিগারেটে আরেকটা টান দিয়ে বিড়বিড় করে বলে উঠল, কি আছে তোমার মাঝে তুলা? ছোট্ট একটা মেয়ে তুমি, অথচ ধারালো তোমার দৃষ্টি। যতবারই তোমার লজ্জায় রাঙা মুখটা দেখি, নিমিষেই গায়েব হয়ে যায় আমার সব জেদ, রাগ, অভিমান। অতি পরিচিত মধুর কণ্ঠ শুনে সিগারেটটা হাতের মুঠোয় চেপে ধরলো আদ্র। জ্বলে উঠল হাতটা। তুলি ব্যালকনি টপকে আসতে নিলে কোমর আঁকড়ে ধরে নিজেই নিয়ে আসলো আদ্র। বুকের সাথে জড়িয়ে নরম স্বরে বলে উঠল, আবারও রিস্ক নিয়ে আসতে গেলে কেন? হাতের ব্যথা ভুলে গেলে? ওষুধ খাইয়ে দিয়ে রেস্ট নিতে বলে আসলাম, কিন্তু তুমি আমার কথা অমান্য করে চলে আসলে। আদ্রর বুকে মাথা রেখে তুলি জবাব দিল, আপনি আমায় ক্ষমা করেছেন তো আদ্র? স্বস্তি পাচ্ছিলাম না আমি। এখনো খুব কষ্ট হয়, কিভাবে পারলাম আমি আপনাকে অবিশ্বাস করতে। তুমি আমার অস্তিত্বে বাস করো তুলা। আমি যতই রাগ করি, অভিমান করি, দিন শেষে একটাই সত্য, আমি তোমায় অনিঃশেষ ভালোবাসি। আমার ভালোবাসা কখনো তুমি পরিমাপ করতে পারবে না। আমি কখনো না থাকলে স্মৃতির পাতায়ও তুমি অনুভব করতে পারবে আমার ভালোবাসা। মনে হবে এই তো বর্তমানেও আমি তোমার অনুভবে তোমায় ভালোবেসে জড়িয়ে নিচ্ছি আমার বাহুতে। আদ্রর দেওয়ালে ঘুষি মেরে ছিঁড়ে যাওয়া হাতটা নিজের হাতে নিল তুলি। আদ্রর মুখের দিকে তাকিয়ে দেখলো আদ্রর ঠোঁটে প্রশস্ত হাসি। ভালোবাসা কখনো যন্ত্রণা দেয়, তো কখনো আবার ছোট্ট একটা হাসি ফোটানোর কারণ হয়ে দাঁড়ায়। তুলির একটু ভালোবাসাই তার প্রমাণ। হাতের মুঠো খুলতেই চোখ পড়লো জ্বলন্ত জায়গাটা। তখন আদ্র যে সিগারেট চেপে ধরেছিল হাতে, তা চোখ এড়ায়নি তুলির। মলিন হয়ে গেল চেহারাটা। মনে মনে বলে উঠল, আপনাকে শাসন করার বয়স আমার হয়নি আদ্র, তবে আপনার যন্ত্রণা নিঃশেষ করার বুঝটুকু আমার ঠিকই হয়েছে। নিজের সবটুকু ভালোবাসা দিয়ে কেড়ে নিব আপনার সবটুকু কষ্ট। হাতের ভাঁজে গভীর একটা চুমু খেলো তুলি। আদ্রের পায়ের উপর উঠে 2 হাতে গলা জড়িয়ে ধরে প্রশ্ন করলো, আপনি আমায় এত ভালোবাসেন কেন আদ্র? আদ্র বলল, এক বিন্দু সুখ লাভের আশায় তোমার ভালোবাসাটা ভীষণ জরুরি তাই।